আমাদের পড়াশোনার পাশাপাশি এই টাইমটা বের করাটা ভালোই ডিফিকাল্ট। প্যাশন এবং ভালোবাসা থেকে করি। আমরা রাত 12টা কিছু কিছু দিন না ঘুমিয়ে কাজ করে রোবটটাকে দাঁড় করানোর জন্য যা যা লাগে। আসলে ফোকাস দিয়ে কাজ করলে হুঁশটা থাকে না যে সময়টা কোথায় চলে যায়। Hello everyone, this is Fairuz Hassan Anika from Tech and Startup Department at the Daily Star. Today we have 3 members from Robonium Bangladesh who have recently secured 5th position in World Robotics Olympiad. So would you please introduce yourself one by one? Okay, I am Mustafil Shahin Oronno, currently studying at the Cantonment Public School and College Rangpur in 12th grade. Okay. I am Kazim Mustaid Labib, currently studying at Sunnydale School in 11th grade. And I am Tafsir Taharim, currently studying at Sunnydale School 2 at 11th grade. Okay, thank you. So as I have mentioned that you have secured 5th position. So first of all, my first question would be reflecting on the securing prestigious amount of position in this international platform. So would you please describe the emotions and sense of accomplishment that your team has achieved recently? Okay, so first of all, it was amazing. Like আসলে একটা ইন্টারন্যাশনাল মঞ্চে তো সবাই পার্টিসিপেট করার সুযোগ পায় না। আমরা সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। দ্যাট ওয়াজ দি লাইক মোস্ট সাকসেসফুল থিং ফার্স্ট অফ অল, যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এতগুলো দেশের মাঝে। এতেই আমরা সবচেয়ে বেশি গর্ববোধ করি। এবং এরপরে যখন আমাদের এই কয়েক মাসের পরিশ্রম একটা সাফল্যের মুখ দেখেছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড 5th র্যাঙ্কিং নিয়ে এসেছি, এটা অবশ্যই আমাদের মানে একটা ভালো লাগা কাজ করে যে দেশের জন্য আমরা এটা করতে পেরেছি। সো ইয়া, ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। এবং যদি আমি বলতে চাই যে যখন বাংলাদেশ নামের একটি দেশ এরকম একটি টেকনোলজি রিলেটেড কম্পিটিশনে পার্টিসিপেট করে, অনেক দেশে হয়তো আমাদের গোনায় ধরবে না, যে কারণ আমরা হয়তোবা রিয়েল লাইফে এখনও পুরোপুরি ওদের মতো হতে পারিনি। সো এখন যখন আমাদের মতো কেউ পার্টিসিপেট করে এবং এরকম একটা র্যাঙ্কিংয়ে আসে, তখন সবার কাছেই বেশ অবাক লাগে এবং আমরা নিজেদেরকে মনে করি যে Bangladesh is capable of getting that level and improving ourselves day by day, so that in the technological world, as the government of Bangladesh is already emphasizing on the Digital Bangladesh platform, these sorts of achievements and accomplishments throughout the country helps us to overcome our difficulties and accomplish that particular Digital Bangladesh, the goal that we have, very easily. থ্যাংক ইউ। সো আমি হচ্ছে গিয়ে তাসফিরকে জিজ্ঞেস করব যে তোমাদের ফ্যামিলি সাপোর্টটা বা ওদের সেন্টিমেন্টসটা কী ছিল যখন তোমরা এত বড় একটা অর্জন নিয়ে এসেছো দেশের জন্য? Well, from the first, family support is the most supporting behind all of this, because আমরা যে শুরু করছি ন্যাশনাল রাউন্ডটাতে পার্টিসিপেট করা থেকে শুরু করে ওইটা প্রিপারেশন থেকে শুরু করে সব কিছুই ফার্স্টে প্যারেন্টসের সাপোর্ট দিয়ে শুরু হচ্ছে আমাদের তিনজনেরই। তারপরে ওখানে যাওয়া, পার্টিসিপেট করা এবং এত বড় একটি অ্যাচিভমেন্ট নিয়ে আসা, এটি তাদের জন্য খুব গর্বের বিষয়। এবং আমরা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এত বড় একটা স্টেজে, এটা তাদের জন্য খুব একটা প্রাউড মোমেন্ট। এবং আমি মনে করি যে সত্যি তাদেরকে থ্যাঙ্কস বলতে হয়, কারণ তাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল। আচ্ছা, সো বিসাইড দিস ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড তোমরা কি অন্য কোনো লোকাল বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কি পার্টিসিপেট করেছিলা? ওয়েল, যদি আমি বলি, আমি আর তাফসির আমরা হচ্ছে 2018 থেকে 2022 পর্যন্ত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করি, জাতীয় পর্যায়ে পার করে, এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড। সেখানে আমরা হচ্ছে আমাদের বেশ কয়েকটি গোল্ড মেডেল আছে, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, বেশ কয়েকটি মেডেল আছে একাধিক। এবং বাংলাদেশের প্রথম যে স্বর্ণপদক 2018 সালে আসে, সেটাও আমাদের হাত ধরি, আমাদের দল। এবং এই বছর আমরা দুজন আর অরণ্য গত বছর ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছিল। আমরা একসাথে মিলে এই ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করি। এছাড়া আমরা বিভিন্ন লোকাল কম্পিটিশনে তো পার্টিসিপেট করেছি, যেমন বঙ্গবন্ধু রোবোটিক ফেস্টিভ্যাল, অথবা আমরা একবার কোরিয়াতে যে ডংহেই ফেস্টিভ্যালে, ডংহেই কম্পিটিশন, যেটা ওদের লোকাল একটা কম্পিটিশন, ওখানে পার্টিসিপেট করি। দেন অ্যাকচুয়ালি বাংলাদেশেও এরকম অন্যান্য যে বিভিন্ন ধরনের হ্যাকাথনগুলো আছে, দেন আদার যে কম্পিটিশনগুলো অ্যাবাউট রোবোটিক্স অ্যান্ড প্রোগ্রামিং, এই কম্পিটিশনগুলোতে আসলে আমরা দেখা গেছে সবসময় পার্টিসিপেট করে থাকি। কারণ রোবোটিক্স ইটস নট লাইক যে আমরা শুধুমাত্র কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য করি, আমাদের প্যাশন এবং ভালোবাসা থেকে করি। এবং তখনই আমরা যখন দেখি যে কোনো জায়গায় এরকম একটা সুযোগ আছে যেখানে আমরা রোবোটিক্স নিয়ে কাজ করতে পারি, সেটা হ্যাকাথন হোক কিংবা কম্পিটিশন হোক কিংবা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি অ্যাবাউট রোবোটিক্স, আমরা সেখানে চেষ্টা করি যে আমাদের কতটুকু পার্টিসিপেট করা যায় কিংবা অংশগ্রহণ করা যায়। আচ্ছা, তো আমরা এখন রোবোনিয়াম বাংলাদেশ টিম নিয়ে কথা বলি, যে এটার ইনিশিয়াল প্ল্যানিং কি ছিল তোমাদের তিনজনের টিম ফরমেশনের পিছনে? আচ্ছা,
So basically, Robonium Bangladesh is participating in the World Robot Olympiad for the last 2 years. আমরা 2022 সালে পার্টিসিপেট করি এবং সে বছর জার্মানিতে হয়েছিল এটা, এবং আমরা সে বছর 73টি দেশের মধ্যে 8th র্যাঙ্কিং পেয়েছিলাম। এবং এবছর আমরা রোবোনিয়াম বাংলাদেশ ফর্ম করি। আমার মনে আছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আমাকে লাবিব নক দিয়েছিল যে যেহেতু আমি গত বছর করেছিলাম, সো যে এই বছর আমি করছি কিনা, কিংবা এই বছর আমরা কোনো প্ল্যান আছে কিনা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করার। তো সে সময় আসলে একাডেমিক প্রেশার, যেহেতু আমি ইন্টার সেকেন্ডারি পড়ছি এনসিডিবি কারিকুলামে, সো সব কিছু মিলে বেশ প্রেশার ছিল। তো আমি চিন্তা করছিলাম যে এই বছর করবো না, কিন্তু যখন আমি লাবিবের টেক্সটটা পাই মেসেঞ্জারে, তখন আসলে নিজেকে আটকে রাখতে পারি না, তখনই আমি ওকে বলি ওকে লেটস ডু দিস ইয়ার। এরপরে আমরা আমাদের টিমে তাফসিরকে নিই এবং আমরা 3 জন সেপ্টেম্বরের 13 তারিখে মূলত আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কাজ করা শুরু করি অন আওয়ার রোবট, এবং এরপরে 24 তারিখে ন্যাশনাল ফাইনালে আমরা গোল্ড মেডেল পাই। এবং ইন দ্য মিন টাইম আমাদের রোবটের মধ্যে যত কাজ হয়েছে এবং ন্যাশনাল পর্যন্ত যে রোবটটা আমাদের ছিল সেটার সব কিছু আমরা মূলত করি। আচ্ছা, তুমি যেটা মেনশন করলা যে তুমি কলেজে পর ওটা এডুকেশনাল প্রেশার থাকে, তো অ্যাজ আ কলেজ স্টুডেন্ট ইউ বোথ থ্রি মানে অল অফ থ্রি আর from college background. So what challenges did you have faced during this competition? ওকে, ফার্স্ট অফ অল যে আমাদের রোবটিক্স যে ব্যাপারটা, এটা আসলে এখানে না অনেক সময় দিতে হয়। যে একটা রোবট বানানো, এখানে কোডিং আছে, সার্কিট ডিজাইন করতে হয়, মানে পুরো জিনিসটা তো আসলে স্ক্র্যাচ থেকে করা। আর এছাড়াও যে আমাদের যে পার্টসগুলো লাগে এগুলো তো সহজে বাংলাদেশে পাওয়া যায় না, সো এটাও খুঁজে এনে এই পার্টসগুলোকে ম্যানেজ করা। সো এই সব কিছু মিলে যেই টাইমটা দিতে হয়, তো আমাদের পড়াশোনার পাশাপাশি এই টাইমটা বের করাটা ভালোই ডিফিকাল্ট। কিন্তু আমি যেটা বলবো, একটু আগে বলছিলাম যে আমরা আমাদের প্যাশন এবং ভালোবাসা থেকে করি, সো ওই দিক থেকে চিন্তা করে দেখতে গেলে আসলে আমরা টাইমটা বের করে নিই। যে সারাদিন কলেজ থেকে ক্লাস করে এসেছি কিংবা পড়াশোনা করে প্রাইভেট পড়ে এসেছি, তখন দেখা যায় আমরা রাত জেগে রাতের বেলা কাজ করছি, কিংবা হচ্ছে কোনো একটা সার্টেন সময় যখন দেখা যাচ্ছে আমরা সময় পাচ্ছি, আমরা 3 জন একসাথে, যদি একসাথে নাও থাকি, দেখা গেছে জুমে কিংবা হচ্ছে গুগল মিটে আমরা একসাথে একটা মিটিং খুলে বসে পড়ি এবং আমরা আমাদের রোবট নিয়ে ডিসকাস করতে থাকি। সো এভাবে আসলে টাইম আমরা খুঁজে বের করে নিই আমাদের প্যাশনের জন্য। এবং এসে যদি আমি অ্যাড করি যে আপনি যেটা বললেন যে এই স্কুলের পাশে, যেহেতু আমরা বেশ কয়েক বছর ধরে এরকম আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে পার্টিসিপেট করে আসছি, সো বছরের প্রথম, আমাদের যেহেতু ইংলিশ মিডিয়াম কারিকুলাম, সো আমাদের সেশন জুন থেকে শুরু, বছরের প্রথম 3-4 মাস আমাদের পড়াশোনায় বেশ আঘাত আনে, যেহেতু যে কারণ ও বললো যে আমাদের বেশ অনেক এফোর্ট দিত এটা পিছিয়ে। এবং আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চাদের খেয়াল করেন, ওরা কিন্তু ক্লাস 3-4 থেকেই এসব নিয়ে পুরোপুরিভাবে জড়িত থাকে। আমরা যে কম্পিটিশন যাই ইন্টারন্যাশনাল লেভেলে, ক্লাস 3-4 বাচ্চারাই বেশ ভালোভাবে এখানে পার্টিসিপেট করে। আমাদের যেখানে 6-7 থেকে হয়তো আর্লিয়েস্ট শুরু হয়, আমরা যেমন শুরু করেছি ওই সময়। সো এখানে আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে আমরা চাই যে ওদের সাথে তাল মিলিয়ে চলতে, যাতে ওদের পর্যায়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারি, দেশকে যত তাড়াতাড়ি সম্ভব উন্নত করতে পারি। কারণ প্রথম বিশ্বের যে দেশগুলো আছে ওরা কিন্তু অনেকখানি এগিয়ে আছে এখানে। আমরা যদি দেখি আমাদের যে পার্টসগুলো, এখানে অনেক পার্টসই আমাদের নাই। আমরা যে পার্টসের রোবট বানাই এর অনেক কিছু আমাদের খুব কস্ট দিয়ে ইম্পোর্ট করতে হয়, অথবা আমাদের কিছু পার্টস আছে যেগুলো আমাদের অতটাও ভালো না ওদের মতন। সো ওই এফিসিয়েন্সিতে আমরা যদি যেতে চাই, we have to do it fast and in a very efficient way. So that's what we are planning about, to make this robotic journey in this country a much more better and fruitful place for everyone. ও যেটা বললো আমাদের স্কুলের প্রেশারটা যেটা নিয়ে, এবং আমরা যেহেতু এখন ক্লাস 11-এ, সো আমরা এস লেভেল এই মে জুনে দিব। সো ফর দ্যাট আমাদের এক্সাম প্রেশার্স, মক প্রেশার্স অ্যান্ড অল দোজ অ্যাডস আপ টু দি ওয়ার্ক অ্যান্ড অল। সো আমাদেরকে মোস্টলি দেখা যেত যে আমরা সকালবেলা স্কুল করে আসতাম, স্কুল করে আসার পরে আবার কোচিং থাকতো, অ্যান্ড দেন বসতে বসতে রাত 9টা-10টা বেজে যেত। তারপরে আমরা হার্ডওয়ার্ক করেছি, আমরা রাত 12টা কিছু কিছু দিন না ঘুমিয়ে কাজ করে রোবটটাকে দাঁড় করানোর জন্য যা যা লাগে, প্লাস আমাদের মেকানিক্যাল অনেক প্রবলেমসের এনকাউন্টার করতে হয় ওয়াইল মেকিং দ্য রোবট। সো এগুলো ফিক্স করা, সো সব মিলিয়ে আর কি টিম ওয়ার্ক করে সব কিছুকে আউটফলটা নিয়ে আসে। এখানে একটা ফানি থিং অ্যাড করি, বেসিক্যালি তাফসি যেটা বললো যে আমাদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো। সো আমার মনে আছে ন্যাশনালের আগে আমরা হচ্ছে মূলত লাবিবের বাসায় কাজ করতাম। সো কাজ শেষ করে রাত 2টা-2টার দিকে তখন আমরা ওর বাসা থেকে বের হতাম, বের হয়ে আমরা দুজন আমাদের বাসার দিকে একসাথে যেতাম। সো আমাদেরকে তখন প্রতিদিন একটা কুকুর ফলো করতো। সো ওটা নিয়ে আমরা বেশ কনসার্ন ছিলাম যে আমাদেরকে প্রতিদিন রাত 2টার সময় আমরা বাসায় যখন ব্যাক করছি, একটা কুকুর হচ্ছে আমাদের পিছন পিছন আমাদের বাসা পর্যন্ত এসে হচ্ছে প্রতিদিন আমাদেরকে ফলো করে বাসায় পৌঁছে দিয়ে যেত। সো এরকম আসলে অনেক ফানি স্টোরিজ আছে আমাদের এই যে রাত জেগে কাজ করার পিছনে, কিংবা এই যে আমরা দিনের পর দিন রাত জেগেছি। সো এই জিনিসগুলোই আসলে আমাদেরকে মূলত আরো বেশি ইন্সপায়ার করে যে এটার পিছনে টাইম দিতে এবং রোবোটিক্স নিয়ে কাজ করতে। আসলে ফোকাস দিয়ে কাজ করলে হুশটা থাকে না যে সময়টা কোথায় চলে যাচ্ছে। সো তখন দেখা যায় ধুম করে এখন 9টা বাজে কাজ করে ধুম করে
করে দেখা যায় 2টা বেজে গেছে। সো তারপর মনে করে আল্লাহ কালকে স্কুল আছে সকালে। সো প্লাস লাকিলি আমরা 3জন সেম এরিয়াটাতে থাকার কারণে আমরা যখনই চান্স পেয়েছি কাজে লেগে পড়ে ওর বাসায় গিয়ে জাস্ট ওকে, সো ওয়াজ নাইস স্টোরি টু লিসেন। এখন আমরা আসলে আমাদের উইনিং রোবট নিয়ে কথা বলতে, যেটা অ্যাকচুয়ালি মানে এটা কিভাবে ফাংশন করে, এটা কি কি ফিচার্স আছে যেটার কারণে এটা হচ্ছে কি এত বড় একটা রিকগনিশন পেয়েছে। আচ্ছা, সো বেসিক্যালি সব রোবট অলিম্পিয়াডের একটা মেইন উদ্দেশ্য থাকে একটা থিম দেওয়া প্রত্যেক বছর। সো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এবার যে থিমটা দিয়েছে কানেক্টিং দ্য ওয়ার্ল্ড, যেটার মধ্যে ওরা সাব থিমও ভাগ করে দেয়। সো আমরা যে সাব থিমটা কাজ করেছি হচ্ছে কানেক্টিং ওভার দি ওয়াটার্স। সো আমাদের হচ্ছে বেসিক্যালি আমরা ট্রাই করেছি ওরা ওশান রিলেটেড সেক্টরে ফোকাস বেশি করেছে। সো হোয়াট উই ট্রাইড ইজ উই বিল্ট আ রোবট কল দি হাল অ্যাসেন্ডার which can climb the surface of ship hulls and can detect for possible cracks or any other faults located in the ship's body, যেটা ইউজুয়ালি মানুষ করে থাকে ওইটা রোবট করছে যাতে আরো এফিশিয়েন্টলি এবং কস্ট এফেক্টিভলি আমরা একটা এই কাজটা শেষ করতে পারি, which is very crucial for the safety of the ship when it goes out in the ocean, because আপনার শিপ ডুবে যেতে পারে, অয়েল লিক হতে পারে in a lot of cases যখন আপনার এই ফলসগুলো থাকে যেটা মানুষের চোখ এড়িয়ে যেতে পারে। সো এটা এই রোবটটা দিয়ে আমরা করব। And আমাদের এখানে মানে the key feature that we have is like it can climb in the vertical surface, in a vertical middle surface using our custom designed magnetic wheels. And আমাদের আরেকটা যে মেইন ফিচার সেটা হচ্ছে যে আমাদের রোবটটি মেশিন লার্নিং ইউজ করে হচ্ছে এই শিপ সারফেসের মধ্যে যে ক্র্যাকগুলো আছে কিংবা আদার যে স্ট্রাকচারাল ফ্লজ আছে এগুলো ডিটেক্ট করতে পারে। সো আমরা নিজেরা একটি কাস্টম মেশিন লার্নিং মডেল ট্রেন করি এবং এই মডেলটা মূলত হচ্ছে এই যে পসিবল যে যত রকমের ফ্লজ আছে এগুলো ডিটেক্ট করতে পারে একটা শিপের সারফেস থেকে। সো এই দুটো হচ্ছে মূলত আমাদের রোবটের মানে মেইন অ্যাট্রাকশন এবং যে জিনিসটা আমরা কমপ্লিটলি স্ক্র্যাচ থেকে তৈরি করেছি। অ্যান্ড পুরো রোবটটাই হচ্ছে আমরা 3D প্রিন্ট করে ডিজাইন করে নিজেদের মতন কিভাবে আউটপুটটা বেস্ট হয়, যেহেতু আমাদের রোবটটা কমপ্লিটলি ভার্টিক্যাল সারফেসে ক্লাইম্ব করছে। সো ওইটার জন্য আমরা কিভাবে এটাকে বেস্ট এফিসিয়েন্সিতে নিয়ে আসতে পারি ওইভাবে কাজ করে এই রোবটটা বেসিক্যালি ক্রিয়েট করেছি। এবং তার সাথে যদি বলি এই রোবটটা পুরোপুরি যে মাইক্রো কন্ট্রোলার যেটা এই রোবটটার, যে আমি একটু খুলে দেখাই সার্কিটরিটা, এই রোবটটির মাইক্রো কন্ট্রোলারটি তৈরি হয়েছে জেআরসি বোর্ড থেকে, যেটা পুরোপুরি বাংলাদেশে বানানো একটি ওপেন সোর্স বোর্ড। এই বোর্ডটি নতুন বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল এবং এই রোবটটির মেইন কাজ এই বোর্ডটি দিয়ে, এটা হচ্ছে বেসিক্যালি আরডুইনোর অল্টারনেট। আরডুইনো যেমন খুবই পপুলার একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বোর্ড ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার, সেটার অল্টারনেট এটা বাংলাদেশে মেড ইন বাংলাদেশ এবং এটা মাচ মোর এফিশিয়েন্ট আমি বলতে চাই কম্পেয়ার টু আরডুইনো। এটার ওয়ার্ক এফিশিয়েন্সি অনেক ফাস্ট অ্যান্ড অনেক এরর প্রোন না এত কম্পেয়ার টু আরডুইনো। সো এটা হচ্ছে কমপ্লিট বাংলাদেশে বানানো এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা অলরেডি ছড়িয়ে পড়ছে এবং আমরা আশা করি যে এটা আরও ছড়িয়ে পড়বে এবং দেশের নাম আরও উজ্জ্বল করবে। সো এটা বানানোর টাইমে এটা মানে প্রত্যেকটা পার্টস কি তোমরা বাংলাদেশ থেকে ইয়ে করেছো, মানে জোগাড় করেছো নাকি বাইরের কোনো পার্টস? ওয়েল এখানে কিছু পার্টস হচ্ছে আপনার বাইরের থেকে, যেগুলো বাংলাদেশে বিভিন্ন শপ লোকাল শপে পাওয়া যায়। যেমন আপনার যে মোটর যেগুলো কন্ট্রোল করছে অথবা ক্যামেরাটা ধরুন, এটা নর্মাল জাস্ট একটা ওয়েব ক্যামেরা, যেটা এগুলো বাংলাদেশে এখনো বানানো হয় না। হাউএভার কম্পোনেন্ট বাদে আপনি যদি বাইরের ডিজাইন দেখেন, যেমন চাকাটা, যেমন এই বডিটা, এটা আমাদের কমপ্লিটলি নিজেদের ডিজাইন করা এবং 3D প্রিন্টেড, যাতে হচ্ছে এটা আমাদের পছন্দের মতো হয়। সো মানে এইটা যখন মানে বানাচ্ছো তখন কি কি চ্যালেঞ্জেস, মানে ফার্স্টের দিকে কি এটা অবভিয়াসলি ফার্স্ট অ্যাটেম্পটে এটা একটু প্রবলেম হয়েছে বা ফ্লস ছিল, এটা কিভাবে তুমি ওভারকাম করেছিলে? রাইট, সো ফ্রম দি ভেরি বিগিনিং আমাদের আসলে অনেকবার প্ল্যানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন শুরুতে আমরা চিন্তা করেছিলাম যে যেহেতু এটা ভার্টিক্যাল সারফেসের মধ্যে ক্লাইম্ব করবে, সো ওয়াই নট ডু ইট ইউজিং সাকশন। সো আমরা অনেক হাই পাওয়ার একটা সাকশন মোটর দিয়ে ট্রাই করছিলাম এটাকে কীভাবে ভার্টিক্যালি ক্লাইম্ব করানো যায়। সো দ্যাট ফেইল্ড বিকজ এখানে অনেক ডিপেন্ডেন্সি ছিল, অনেক বেশি পাওয়ার কনজিউম করছিল এবং আদার কিছু ফ্যাক্টর ছিল যেগুলোর কারণে আমাদেরকে ওই প্ল্যানটা বাদ দিতে হয়। এরপর আমরা চিন্তা করেছি আচ্ছা লেটস ট্রাই উইথ ম্যাগনেটস, বাট এই ম্যাগনেটস দিয়ে কীভাবে আর্ম দিয়ে কিংবা অন্যান্য বিভিন্ন অ্যাপ্রোচ আমরা ট্রাই করি। বাট আস্তে আস্তে এটাকে টিউন করতে করতে এক সময় আমরা চিন্তা করি যে না, আমরা যদি এমন একটা হুইল ডিজাইন করতে পারি যেটা কমপ্লিটলি ম্যাগনেট দিয়ে র্যাপ করা থাকবে, তাহলে এটা অনেক এফিশিয়েন্টলি হচ্ছে একটা ভার্টিক্যাল মেটাল ওয়ালের মধ্যে ক্লাইম্ব করে যেতে পারবে। সো আমাদের রোবটের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা ছিল হচ্ছে যে এটাকে একটা ভার্টিক্যাল সারফেসে ক্লাইম্ব করানো। আমাদের এখানে যে হুইলগুলো আমরা ডিজাইন করেছি এটা কয়েক ধাপে ডিজাইন করা হয়েছে। শুরুতে ম্যাগনেটগুলোকে একভাবে বসিয়ে সেটা ফেল করেছে, এরপর সেই ম্যাগনেটটাকে খুলতে আমাদের বেশ ঝামেলা হয়েছিল, যেহেতু অনেক শক্তভাবে এগুলোকে লাগানো হয়েছিল ম্যাগনেটিক যেহেতু ফোর্স। সো এটাকে আবার খুলে নতুন করে ডিজাইন করতে হয়েছে। সো পুরো বিষয়টাই অনেক বেশি হেকটিক ছিল যেহেতু আমাদের সময় বেশ কম ছিল। সো এই এফিসিয়েন্সিটা লাভ করতে এখন যে এটা উঠে যাচ্ছে ভার্টিক্যাল ওয়ালের মধ্যে,
তো এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে অনেক নিখুঁতভাবে টিউন করতে হয়েছে, যেটা হচ্ছে যে খুব একটা সহজ কাজ না। দেখা গেছে যে ঘন্টার পর ঘন্টা ধরে শুধুমাত্র একটা ম্যাগনেটের পিছনে আমরা মানে এটাকে কিভাবে প্লেস করব এটার পিছনে আমরা সময় দিচ্ছি। এছাড়া মানে কোডের যেই পার্টগুলো আছে, কোডের এরর সলভিং, সো টিপিক্যালি যখন আমরা একটা রোবটের ব্রেইনকে কোড করছি তখন তো আসলে বিভিন্ন ধরনের এরর থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লজিকের ইস্যুস থাকে। সো এগুলো সব কিছু মিলায় করতে মোটামুটি বেশ ভালোই আমাদের একটা হেকটিক সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছে। প্লাস আমরা এখানে যে মেশিন লার্নিং নিয়ে কাজ করেছি, সো ওইটাকে ট্রেন করা, আবার আমাদের সারফেসের সাথে ওইটাকে ট্রেন করে তারপরে রোবটটা রাইট রেজাল্টস দিচ্ছে নাকি, ইন্সপেকশনটা ঠিক মতন করতে পারছে নাকি, ওইটাকেও টিউনিং করে মাঝে মাঝে দেখা যাচ্ছিলো যে ম্যাগনেটস ফেল করছে, মাঝে মাঝে আবার আমাদের ওয়েট ডিপেন্ডেন্সিটা চলে আসছিল। সো এইগুলো সব কিছুকে টিউন করে একদম পারফেক্ট পজিশনে নিয়ে এসে রোবটটাকে এফিশিয়েন্ট বানানোই ছিল মেইন চ্যালেঞ্জ। ওকে, সো এখন হচ্ছে গিয়ে আমি মানে জানতে চাচ্ছিলাম যে তোমরা যেহেতু রোবটস নিয়ে কাজ করো, তোমাদের আরও বেশি ধারণা আছে যে বাংলাদেশে বর্তমানে এই ফিল্ডের অবস্থাটা কেমন, বা যারা রোবট নিয়ে কাজ করতে চায় সামনে তাদেরকে তোমরা কি কি অ্যাডভাইস দিতে পারো? ওয়েল, আমাদের বাংলাদেশে এটা নতুন একটি ট্রেন্ড বলা যায় রোবোটিক্সটা। বিশেষ করে যে বিভিন্ন অলিম্পিয়াডস অথবা বিভিন্ন কম্পিটিশনস যে আসছে বাংলাদেশে, এগুলো খুব ইম্প্যাক্ট ফেলছে। স্কুল লেভেল বলেন, কলেজ লেভেল বলেন অথবা ইউনিভার্সিটি লেভেল বলেন, খুব ইম্প্যাক্ট ফেলছে আমাদের স্টুডেন্টদের ওপর যে উই আর গোনা ওয়ার্ক উইথ দিস। দেখুন বিদেশে বিভিন্ন জায়গায়, যেমন কোরিয়া বলেন, আমেরিকা বলেন অথবা কানাডা বলেন, ওরা যেমন অনেক ছোটোবেলা থেকে, যেমন আমি বললাম যে অনেক ছোটোবেলা থেকেই করছে এবং অনেক আগের থেকে ওরা এসব নিয়ে জড়িত। বাংলাদেশে জিনিসটা নতুন কিন্তু খুব ফাস্ট ডেভেলপ করছে, এটা আমি দেখেও বেশ খুশি লাগে আমার যে আমরা যখন প্রথম কাজ করতাম খুব বেশি কেউ কাজ করতো না, খুব অল্প কিছু দোকান ছিল যেখান থেকে আমরা জিনিস কিনতাম, যেমন আর তারপরেও খুব বেশি এক্সপিরিয়েন্স কেউ ছিল না আমাদেরকে সাপোর্ট করার। বাট এখন আমরা দেখছি ধীরে ধীরে অনেক মানুষ আসছে যারা এটা নিয়ে এক্সপিরিয়েন্স এবং এটা নিয়ে কাজ করছে আমাদের লেভেলে বলেন অথবা আরও বড় অথবা আরও ছোট, এবং সেটা দেখে আমরা আসলে খুশি যে বাংলাদেশে যখন এটা আরও বড় প্রকারে হয়ে যাবে রোবোটিক্সটা, স্পেশালি আইসিটি মিনিস্ট্রি যেভাবে লাস্ট কয়েক বছর খুব সাপোর্ট করেছে রোবট অলিম্পিয়াডকে। সো এই পুরো জিনিসটাই আসলে আমাদেরকে বলে যে ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর আস টু শো দি ওয়ার্ল্ড হাউ কেপেবল বাংলাদেশ ইজ ইন দ্য রিয়েলিটি। লাভিব যেটা বলছিল যে আগে যখন আমরা কাজ করতাম আরও কয়েক বছর আগে, তখন আমাদের আসলে সাপোর্ট ছিল না। আমরা দেখা গেছে একাই গুগল ইউটিউব ব্যবহার করে ঘাটাঘাটি করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে হচ্ছে আমরা একটা ছোট সমস্যার সমাধান করতাম কিংবা একটা ছোটোখাটো জিনিসগুলো শিখতাম। এখন কিন্তু এই সাপোর্টটা আছে। যেমন কয়েক বছর আগেও এটা চিন্তা করা যেত না যে বাংলাদেশে আরডিনোর থেকে কেপেবল, আরডিনোর থেকে বেটার একটা হচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড বানানো হবে, যেটা কিনা একটা ইন্টারন্যাশনাল মঞ্চে যে পুরস্কার জিতে আসবে কিংবা যেটা ইউজ করে হচ্ছে যেটাকে আরও বিভিন্ন দেশের মানুষও ইউজ করবে। এখন কিন্তু সেটা পসিবল হয়েছে, এখন আমরা জেআরসি বোর্ড ইউজ করছি। সো এখন এই সাপোর্টগুলো কিন্তু আছে যে যেমন আমাদেরকেও যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া কিংবা আপু যে আমরা কীভাবে হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করতে চাই, আমরা রোবো নিয়ে বাংলাদেশ নিজেরা এগিয়ে যাব তাদেরকে সাহায্য করার জন্য। আবার এটার পেছনে আরেকটা জিনিস যেটা হচ্ছে মেনশন করতে হয় যে প্যারেন্টস সাপোর্ট। শুরুতে যেমন কথা হচ্ছিল যে গার্ডিয়ানদের সাপোর্ট নিয়ে, এখানে আমাদের এই যে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছি, 5th প্লেস এনেছি, এখানে এটার পিছনে মানুষ শুধুমাত্র আমাদের 3 জনকে দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে 3টা ফ্যামিলি জড়িত। আমাদের 3টা ফ্যামিলি হচ্ছে এই প্রজেক্টের পিছনে কিংবা এই মিশনটার পিছনে দিনরাত এক করে খেটেছে, সব দিক থেকে সাপোর্ট করেছে। সো মানে এখন আমি হচ্ছে যে শুধু মানে গার্ডিয়ানদেরকে একটা বলবো যে আসলে এই সাপোর্টটা না আসলে দরকার, বিকজ আমরা কেউ মানে জানি না যে কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে কিংবা কে আসলে কিভাবে এগিয়ে যাবে। তো এই ফ্রিডমটা দিলে কিংবা এই সাপোর্টটুকু দিলে আসলে বাংলাদেশ থেকেও, বাংলাদেশে এই যে এখন যেরকম আমরা বাংলাদেশে মেড ইন বাংলাদেশ বোর্ড, মেড ইন বাংলাদেশ রোবট নিয়ে অনেক কিছু করে ফেলতে পারছি, তখন আমরা আরও অনেক বড় বড় জিনিস অ্যাকমপ্লিশ করতে পারবো। সো দ্যাট সাপোর্ট ইজ রিয়েলি ক্রুশাল ইন দিস কেস। তোমাদের রোবোনিয়াম বাংলাদেশের টিমের ফিউচার প্ল্যানটা কি, বা তোমাদের নিজেদের ক্যারিয়ার প্ল্যানটা কি, যেহেতু তোমরা এখনও কলেজ লেভেলে আছো? সো তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদের কোন সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছা, বা তোমাদের টিম নিয়ে তোমরা কোন কোন জায়গায় পার্টিসিপেট করতে চাও, বি ইট লোকাল আর ইন্টারন্যাশনাল, যদি একটু শেয়ার করতা। ওয়েল, গিভেন যে আমরা দুজন 11th হচ্ছে 12th, সো আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন খুব কাছেই। সো our target will be something related to this field, related to the engineering field or the robotics field as we say. So এখানে আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা এটা নিয়ে লার্ন করব। আমরা এখন যে লেভেলে আছি, যদিও এটা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড, হাউএভার আমরা এখনও স্টিল নিজেদেরকে খুবই অ্যামাচুর লেভেলে আছি ধরবো। সো আমরা হচ্ছে
অনেক জানার আছে, অনেক শেখার আছে। আমাদের মেন্টরদের যখন আমরা দেখি তখন আমরা বুঝি যে আসলে আমাদের অনেক জানার আছে, অনেক শেখার আছে। সো ধীরে ধীরে যে এই যে ইউনিভার্সিটি, আন্ডার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি যত বলেন, যত লেভেলস আছে, আমরা ট্রাই করবো যতখানি পসিবল যত কিছু শেখার, যাতে পৃথিবীতে আমরা একটা অবদান রাখতে পারি বাংলাদেশের হয়ে এবং সারা পৃথিবীর সবার উন্নয়ন করতে পারি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেক্সট জেনারেশন। বিকজ আপনার চতুর্থ শিল্প বিপ্লব যেটা, দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইজ অ্যাবাউট রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। সো ইট ইজ ক্রুশাল ফর দিস কান্ট্রি and for students and children like us to go on and deliver to the whole world the message that Bangladesh is capable of all this and to lead this whole sector, as well as to provide everyone a better place to sustain. সবাই যাতে at least risky job অথবা বেসিক যেগুলো খুব ডার্টি জবস অথবা যেগুলো আমাদের আসলে মানুষ দরকার হয় না, আমরা অটোমেশন দিয়ে করে ফেলতে পারি, সেগুলো আমরা চেষ্টা করব রোবোটিক্স এবং অটোমেশন দিয়ে সলভ করার। এবং এটাতে আমরা মনে করি যে পৃথিবীরই ভালো হবে। রোবোনিয়াম বাংলাদেশকে ঘিরে আমাদের যদি স্বপ্নটাকে একটু বলি, যে আজকে রোবোনিয়াম বাংলাদেশে আমরা 3 জন আছি, আমরা যদি ভবিষ্যতে নাও থাকি তবুও যেন রোবোনিয়াম বাংলাদেশ টিকে থাকে এবং বাংলাদেশে রোবোনিয়াম বাংলাদেশ এই রোবোটিক্স অ্যান্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে অটোমেশন নিয়ে যে কাজগুলো হচ্ছে, এই ব্যাপারে হচ্ছে বাংলাদেশকে আরও সামনের থেকে এগিয়ে নিয়ে যাবে রোবোনিয়াম বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের রোবোনিয়াম বাংলাদেশকে নিয়ে স্বপ্ন। এবং আমাদের যে আমরা সবসময় চিন্তা করি আসলে যে কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা এখন মেড ইন বাংলাদেশ রোবটস নিয়ে কাজ করছি। এরপরে হচ্ছে আমরা চাইবো যে বাংলাদেশের আরও যেই স্টুডেন্টরা আছে, শিক্ষার্থীরা আছে, একটা রংপুরের একটা একদম গ্রাম থেকে শুরু করে কিভাবে হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে ফেলা যায় এই রোবোটিক্স জিনিসটাকে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং কিভাবে হচ্ছে বাংলাদেশে বসে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট তৈরি করা যায়, এটাই হচ্ছে আমাদের রোবোনিয়াম বাংলাদেশকে ঘিরে আসলে স্বপ্ন। Thank you for coming here and sharing your insights and experience with me. Thank you viewers for being with us. এরকম আরও শো দেখার জন্য ডেইলি স্টারের সাথেই থাকুন।